হ্যালো ক্লাস, আজকের আমরা একটু নতুন, একটু কঠিন জিনিসপত্র সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, এতদিন মোটামুটি আই হোপ একটু সহজ সহজ জিনিসপত্র নিয়ে আলোচনা করা কথাবার্তা হয়েছে। এবারে অ্যাটমিক স্ট্রাকচার একটু কঠিন জিনিসপত্রতে আলোচনা করতে হবে। ঠিক আছে, মানে একটু ডিপে আমরা যাব, আস্তে আস্তে একটু ফিজিক্স রিলেটেড কথাবার্তা বলবো। হ্যাঁ, তো সেগুলোকে আস্তে আস্তে বুঝতে হবে। এগুলো সবগুলোই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, কোনোটাই সিলেবাসের বাইরে নেই। তফাৎ হচ্ছে কোনো টিচার পড়ায়, কোনো টিচার পড়ায় না। ঠিক আছে, এর ব্যাপারটা হচ্ছে আমি যতটা সম্ভব তোমাদের বই রিলেটেড এবং তোমাদের সিলেবাসে যেগুলো আছে এবং যে কনটেক্সটে আমি কথাবার্তা বলছি বা যে কনটেক্সটে আমার টপিকগুলো আসছে সেই রিলেটেড আমি পড়ানোর চেষ্টা করি। তো ভিডিওগুলো মন দিয়ে দেখো। আচ্ছা, আজকের যে কথা আমি বারবার বলেছিলাম যে আগের দিন আমি যেটা করেছিলাম একটু উপকক্ষ বা সাবসেল নিয়ে কথাবার্তা বলেছিলাম। যে কি, যদি আমি বোরের মডেলটাকে যদি একটু হাই রেজলিউশনের স্পেকট্রোস্কোপ দিয়ে যদি আমি দেখি, তাহলে কি দেখলাম যে বোরের যে এইচ আলফা লাইন সেটা ভেঙে যাচ্ছে, 3টে লাইনে ভেঙে যাচ্ছে, বা এইচ বিটা লাইন সেটা আরও অনেকগুলো লাইনে ভেঙে যাচ্ছে। তো সেই সংক্রান্ত আমি কিছু ট্রানজাকশন পেলাম, যে ট্রানজিশনগুলোতে মোটামুটি আমি দেখলাম যে বেসিক্যালি সোমারফিল্ড সেগুলোকে এক্সপ্লেন করলো যে না, বোরের যে কক্ষপথ আমরা জানতাম সেই কক্ষপথগুলো হচ্ছে তার মধ্যে একাধিক উপকক্ষ থাকে, বা একাধিক বোরের যে সেলসগুলো থাকে তার মধ্যে মাল্টিপল নাম্বার অফ সাবসেলস থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট বিজ্ঞানী বেসিক্যালি জিম্যান, ব্যাপারটা হলো কি, উনি যে বোরের যে মডেলটা বা উনি যে হাইড্রোজেনের যে যে ট্রানজিশনগুলো, তো উনি ওই ট্রানজিশনের সময় কি করলেন, বাইর থেকে একটু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় একটা ক্ষেত্র দিলেন। মানে ধরো যে বোরের যেই লাইনগুলো পাওয়া গেছিল, আমি বললাম যে ধরো এইচ আলফা লাইনটা কিছু লাইনে ভেঙে গেছিল, 3টে লাইনে ভেঙে গেছিল। উনি কি করলেন, বাইর থেকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলেন। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে আমি কনভেনশনালি বি বার বা এইচ বার বা এইচ লিখতে পারো, বি লিখতে পারো, মানে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড উনি বাইরে থেকে দিলেন। আচ্ছা, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পর উনি দেখলেন যে এই যে রেখাগুলো এগুলো আবার আরও অনেক ফাইন ফাইন লাইনে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে যে লাইন্সগুলো পাচ্ছিলাম সেই লাইন্সগুলো আরও ভেঙে যাচ্ছে, তাহলে এইটা কি করে এক্সপ্লেন করা হলো? আচ্ছা, প্রথমত বলি যে ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পর যে লাইনগুলো ভেঙে যাচ্ছে, এই যে ঘটনাটা, এটাকে বলা হয় কি, জিম্যান ইফেক্ট। জিম্যান ইফেক্ট। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু জিম্যান ইফেক্ট নিয়ে একটু ইন ডিটেলস আলোচনা করব। না কি জাস্ট একটা পরীক্ষায় এসে গেল হোয়াট ইজ জিম্যান ইফেক্ট বলে দিলে যে ও আচ্ছা, তাহলে কিছু লাইন ছিল বোরের মডেলের, সেই লাইনগুলোতে আমি ম্যাগনেটিক ফিল্ড দিলাম বা চুম্বক ক্ষেত্র দিলাম। চুম্বক ক্ষেত্র দেওয়ার পর আমি কি করলাম, আমি সেই লাইনগুলো আমার হচ্ছে আরও অনেকটা লাইনে ভেঙে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমার জিম্যান ইফেক্ট। না, এত শর্টকাটে পড়াশোনাটা ঠিক না, একটু ইন ডিটেলসে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার আমি বলে দিই যে কেন ব্যাপারটা হচ্ছে, কেন ভাঙছে, কেন লাইনগুলো পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই যে জিনিসটা এলো, এই যে মডেলটা বা এই যে ব্যাপারটা হলো, ঘটনাটা ঘটলো, সেখান থেকে কিছু আহ, কথাবার্তা বলা হয়েছিল। কথাবার্তা বলা হয়েছিল কি, যে আমরা যে উপকক্ষ বা সাবসেলগুলো পেয়েছিলাম, অর্থাৎ কি একটা সেলের আন্ডারে আমরা কিছু সাবসেল বা কিছু উপকক্ষ পেয়েছিলাম, বলছে যে এই সাবসেলের মধ্যেও কিছু কিছু জিনিসপত্র আছে বা কিছু কিছু ভাগ আছে। সাবসেলগুলো কিছু কিছু ভাগে ভেঙে যায়, সেগুলোকে যে যে ভাগে ভেঙে যায় সেগুলোকে আমি বলছি অরবিটালস। সাবসেল আর অরবিটাল কিন্তু ডিফারেন্ট। সাবসেল হচ্ছে কি উপকক্ষপথ, অরবিটাল মানে কি, যেটাকে বাংলায় বলা হয় কক্ষক। অর্থাৎ এই সাবসেলের মধ্যে বা উপকক্ষের মধ্যে কক্ষক বর্তমান। এই কথাটা বলা হলো এই মডেল থেকে, যে এই যে উপকক্ষগুলো আছে না, যে উপকক্ষগুলো আমরা বলছিলাম কি, সেগুলো বৃত্তাকারও হতে পারে, সেগুলো উপবৃত্তাকারও হতে পারে। বলছে এই যে উপকক্ষগুলো, এগুলো কিন্তু এই নর্মাল ফ্ল্যাটভাবে থাকে না, মানে এই এরকম আছে এখানে ইলেকট্রন ঘুরছে এইভাবে ঘুরছে না। বলছে এই উপবৃত্তাকার কক্ষপথ বা উপবৃত্তাকার উপকক্ষপথ বা বৃত্তাকার উপকক্ষপথগুলি, সেগুলো কি হয়, সেগুলো একটা 3 ডাইমেনশনাল স্পেসে
অ্যারেঞ্জ থাকে, বা একটা 3D বা ত্রিমাত্রিক মানে ত্রিমাত্রিক আহ, অঞ্চলে সেগুলো বিন্যস্ত থাকে। ঠিক আছে, কিভাবে বিন্যস্ত থাকে? হতে পারে, ধরো আমি ধরলাম যে টুপি। টুপিটা আমরা কি জানি? টুপিটা আমরা জানি বৃত্তাকার। তাহলে আমি একটা একটা মোটামুটি ছবি এঁকে দিই। ধরো তুমি বললে যে ঠিক আছে, তুমি একটা উপবৃত্তাকার কক্ষ, একটা তুমি উপকক্ষ আঁকছো, বা একটা তুমি সাবসেল আঁকছো। তোমার মাঝখানে থাকলো কি? নিউক্লিয়াস। তার এরকম এইখানে তোমার তাকে করে আছে টুপি। ধরো একটা একটা তোমার সাবসেল আছে এখানে। আমরা মোটামুটি এইটা জানতাম যে একটা সেল আছে, তার মধ্যে একটা সাবসেল এরকম থাকে, মানে নিউক্লিয়াসের চারদিকে এরকম একটা সাবসেল আছে। ধরো এটাকে আমি টুপি বললাম। কিন্তু এই থিওরিটা বলছে যে না, এটা এভাবেও থাকতে পারে, এটা এভাবেও থাকতে পারে, আবার এটা এভাবেও থাকতে পারে। তাহলে এই যে তুমি যে একটা সাবসেল, তুমি আগে কল্পনা করেছিলে কি সাবসেল একটা নর্মাল একটা প্লেনে আছে, ও মোটামুটি স্থিরভাবে আছে, কিন্তু না, দেখা যাচ্ছে যে এই সাবসেলগুলো হচ্ছে বিভিন্ন রকমভাবে বিন্যস্ত থাকতে পারে। সে এভাবে থাকতে পারে, সে এভাবে থাকতে পারে, সে এভাবে থাকতে পারে। তার বিভিন্ন রকম ওরিয়েন্টেশন হতে পারে। কি হতে পারে? তার বিভিন্ন রকম ওরিয়েন্টেশন হতে পারে। ঠিক আছে, তাহলে যেহেতু এই সাবসেলগুলোর ওরিয়েন্টেশন হচ্ছে, তাহলে কি যে ইলেকট্রনটা এখানে ঘুরছিল, সে এবার যদি সাবসেলটাতে এভাবে থাকে, সে বলে এভাবে ঘুরতে পারবে, এই উপকক্ষে এই সাবসেলে ঘুরতে পারবে, আবার এই সাবসেলেও ঘুরতে পারবে। যেহেতু সাবসেল পজিশন চেঞ্জ করছে, তাহলে ইলেকট্রনেরও পজিশন চেঞ্জ হচ্ছে। তাহলে কি ইলেকট্রন আর একটা ডিগ্রি অফ ফ্রিডম পাচ্ছে। তাহলে কি আর একটা ডিগ্রি অফ ফ্রিডম পাচ্ছে। আগের দিনে কি করেছিলাম, বোরের মডেলে কি করেছিলাম, যে একটা ডিগ্রি অফ ফ্রিডম পায়, কারণ সেখানে রেডিয়াসটা ফিক্সড, কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। তাহলে কি একটা ডিগ্রি অফ ফ্রিডম পাচ্ছে অ্যাঙ্গেলটা চেঞ্জ করা। তাহলে ওই জন্য একটা কোয়ান্টাম নাম্বার এন এসেছিল। তারপরে সোমারফিল্ড মডেলে কি হলো, না কক্ষপথগুলো উপবৃত্তাকার, তার মানে কি অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছে, আর কি রেডিয়াসও চেঞ্জ হচ্ছে। তাহলে কি ওখানে দুটো স্বাধীনতার মাত্রা বা দুটো ডিগ্রি অফ ফ্রিডম পেয়েছিল, এই জন্য দুটো কোয়ান্টাম নাম্বার এসেছিল, এন আর এল। এবার কি দেখছি, এবার বলছে যে উপবৃত্তাকার কক্ষপথগুলো আমি কল্পনা করেছিলাম, সেই কক্ষপথগুলো আবার নিজেরাই হচ্ছে এরকমভাবে বিন্যস্ত থাকতে পারে। তাহলে কি সেখানে আমি এখানে কি, তাহলে ইলেকট্রনগুলো আরও বিভিন্ন রকমভাবে ঘুরতে পারবে। তাহলে কি ইলেকট্রন আর একটা ডিগ্রি অফ ফ্রিডম পেলো। তাহলে কি এখানে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 3টে। আচ্ছা, এবারে এই যে আর একটা ডিগ্রি অফ ফ্রিডম যে ও পেয়েছে, তার জন্য একটা কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করতে হবে, তাই তো? তাহলে সেজন্য একটা কোয়ান্টাম নাম্বার এম ইন্ট্রোডিউস করা হলো, বা এটাকে আমি লিখতে পারি এম সাফিক্স এল, যেটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম এই সর নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, বা যেটাকে বলা হয় কি, এটাকে বলতে পারে চুম্বকীয় বা চৌম্বকীয়, চুম্বকীয় লেখা হয় মনে হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবারে বলা হচ্ছে যে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এর মান ডিপেন্ড করে কার উপরে? এল এর উপর, যেটা আমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ছিল। বলছে এল এর মানের জন্য এম এর মান 2l+1 সংখ্যক হতে পারে। অর্থাৎ এল এর মান যদি 0 হয়, তাহলে এই এম এর মান কত হবে? 0 বসিয়ে দাও, মানে একটা। এল এর মান যদি 1 হয়, তাহলে এখানে এল এর মান যদি 1 বসো, কত হবে? 3টে। তাহলে এম এর মান কত হবে, বা এম এর মান কত হবে? 3টে, অ্যান্ড সো অন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? এই অবধি নোট ডাউন করা হয়েছে? তাহলে এল এর মান যদি 2 হয়, তাহলে কত হবে? 2 বসাও, 2 দিয়ে 4 আর 1 5, 5টা। তাহলে এম এর মান হচ্ছে 5টা। আচ্ছা, আমি পেজ উল্টাচ্ছি, তোমরা কিন্তু পজ করে তুলে নাও।
তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যদি একটা ছক করি, ধরো আমি একটা ছক করলাম যে যে এল এম, ঠিক আছে। আচ্ছা আর কি, আর ধরো আমি করে দিলাম যে এখানটায় আচ্ছা আচ্ছা, আগে এই ব্যাপারটা আর একটু বলে দিই। এল এর মানের জন্য এম এর মান হয়েছে কত আমার 12+1টা। এবারে কি কি মান হবে, আমি যদি কি এম এর মান কি হবে 12+1 মানে আমি ধরলাম এতগুলো, একটা মান, দুটো মান, তিনটে মান, কিন্তু তার মানগুলো এক্স্যাক্টলি কত হবে? মানগুলো হবে হচ্ছে -L থেকে +L পর্যন্ত ইনক্লুডিং জিরো, জিরোকে নিয়ে -L থেকে +L। তাহলে ব্যাপারটা কীরকম হলো, আমি যদি বলি যে এল এর মান ধরো 1টা, তাহলে এম এর মান কি হতে পারে -1, তারপরে কি 0, তারপরে +1। আমি যদি ধরি এল এর মান ধরো 2, তাহলে কত হবে -L থেকে +L মানে কি -2 থেকে +2, তাহলে -2 থেকে +2 মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আসবে মানে কি -2, -1, 0 ইনক্লুড করে 0, +1, +2। তাহলে এল এর মান একটা হলে এটা তাহলে কি আমার 12+1, তাহলে কতগুলো মান পাওয়া গেল দেখো, একটা হলে 12+1 এ বসাও 3টে, দেখো 3টে মান পেয়েছি। এল এর মান 2 হলে বসাও 12+1 কত হবে 4+1 5, তাহলে 5টা মান পাওয়া যাবে এম এল এর। তাহলে কত হবে দেখো 5টা, দেখো 1 2 3 4 5 5। এল এর মান যদি 3 হয় -3, -2, -1, 0, +1, +2, তাহলে কতগুলো মান পেলাম 12+1, 3 2 6 1 7, দেখো 1 2 3 4 5 6 7, 7টা। বোঝা গেছে? আচ্ছা এবার একটা জিনিস, এল এর মান যদি, আচ্ছা আমি এল এর মান যদি 0 করে দিই, জিরোটা তো বলাই হলো না, এল এর মান যদি 0 করি তাহলে কত হবে, এম এল এর মান কত হবে 0, কিন্তু টোটাল এম এল এর তাহলে সংখ্যা কতগুলো হলো একটা, এম এল এর একটা মান হবে কোনটা, সেটা হচ্ছে 0। আচ্ছা তাহলে এল এর মান 0 মানে কি, কি এটা কি অরবিটাল হবে তাহলে এস অরবিটাল, বা এস সাবসেল বলতে পারো। আচ্ছা এস সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল আছে, একটা, এর ক্ষেত্রে একটা একটা। এল এর মান 1 মানে কোন অরবিটাল, কোন সাবসেল, পি সাবসেল, পি সাবসেল। কতগুলো অরবিটাল আছে 3টে অরবিটাল, একটা দুটো তিনটে। এল এর মান 1 মানে পি সাবসেল, কতগুলো অরবিটাল একটা দুটো তিনটে। কি কি অরবিটাল, আচ্ছা দেখো -1 এর জন্য একটা নাম হবে, 0 এর জন্য একটা নাম হবে, +1 এর জন্য একটা নাম হবে। তাহলে এটাকে আমি বলতে পারি, এটাকে বলতে পারি আমি পি এক্স, এটাকে বলবো আমি পি ওয়াই, এটাকে বলবো আমি পি জেড। তাহলে 3টে তোমার কক্ষক বা 3টে অরবিটাল পাওয়া গেল পির জন্য। কটা, 3টে। তাহলে পি সাবসেলের কতগুলো অরবিটাল থাকে, 3টে অরবিটাল থাকে। কি কি, পি এক্স, পি ওয়াই, পি জেড। এল এর মান যদি 2 হয় তাহলে কি ডি হয়, দেখো 1 2 3 4 5, 5টা। কি কি নাম হবে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি সাফিক্সে জেড স্কোয়ার, ডি সাফিক্সে জেড স্কোয়ার। কি কি হলো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে আমি যদি বলি ডি সাবসেলের কতগুলো অরবিটাল থাকবে, ডির কটা অরবিটাল আছে, ডির 5টা অরবিটাল আছে। কি কি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি ডি উপকক্ষের কতগুলো কক্ষক আছে, 5টা কক্ষক আছে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? এইরকম করে মোটামুটি তুমি কতগুলো আর কোন অরবিটালে কতগুলো কক্ষক আছে তুমি সেগুলো বের করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা এই অবধি মোটামুটি তোমাদের থিওরিটিক্যাল ব্যাপার সেবার, যে মোটামুটি আমার কতগুলো এল এর মান কত হলে এম এর মান কত হবে, এম এর মান হলে কতগুলো কক্ষক থাকবে, মোটামুটি এইটা তোমার একটা থিওরিটিক্যাল ব্যাপার সেবার। তাহলে আমি একটু করে দিই, একটা জাস্ট নর্মাল একটা ছক করি, যেটা তোমার বুঝতে সুবিধা হয়। আমি করলাম ধরো সাবসেল, আচ্ছা এম এম করলাম ধরো, আর কি করলাম 12+1, 12+1 মানে কি কতগুলো সংখ্যা, ঠিক আছে। তাহলে সাবসেল যদি
সাবসেলের মান, মানে আমি ধরলাম সাবসেল মানে হচ্ছে এল এর মান, আমি এল করে দিচ্ছি। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত হবে? 0। আর এটা কতগুলো সাবসেল, কতগুলো অরবিটাল থাকবে? এটা কি অরবিটাল নাম্বার, অরবিটাল নাম্বার মানে অরবিটাল বা কক্ষকের সংখ্যা, কক্ষকের সংখ্যা। আচ্ছা, 1 করলে এম এর মান কত হবে? -1 0 +1। তাহলে এটা কত হচ্ছে? 12 + 1, তাহলে কত হবে? 1 বসিয়ে দাও, তাহলে 3টে। তাহলে কি কি হবে এখানটায়? px py pz। যদি এর মান যদি 2 হয় তাহলে কত? -2 -1 0 +1 +2। তাহলে কতগুলো আছে? 2 2 4 1 5। দেখো এখানে 5টা আছে। তাহলে কতগুলো কক্ষক আছে ডি এর মধ্যে? তাহলে এটা কি এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডি। আচ্ছা, তাহলে অরবিটাল নাম্বার কতগুলো হবে? 5টা। কক্ষকের সংখ্যা কত? 5টা। ক্লিয়ার ব্যাপারটা? এটা মোটামুটি তোমাদের কাজে লেগে যাবে, এই জিনিসটা মোটামুটি অনেক কাজে লেগে যাবে। ঠিক আছে, এবার একটু আমি ইন ডিটেলস ঢুকবো, একটু কথাবার্তা বলবো যে কী হয়েছে ব্যাপারটা, কেন এরকম মানগুলো এলো। আরে বাবা স্যার আপনি বলে দিলেন এরকম মান হবে, ওই হবে, সেই হবে, আর কেন হচ্ছে এরকম, একটু কথাবার্তা বলা যাক ফিজিক্সের অবস্থা। এবার দেখো, আমি ধরলাম একটা উপকক্ষ ধরলাম, সেটাকে আমি বললাম 2p। ধরো আমি একটা উপকক্ষ ধরলাম 2p। 2pর আকার কেমন হয়? n/l+1। n এর মান 2, p মানে l এর মান 1 + 1 মানে 2/2 মানে 1 = a/b। তাহলে a = b। তাহলে 2p দেখতে কেমন? বৃত্তাকার 2p। তাহলে আমি একটা ছবি আঁকলাম, মোটামুটি একটা আমি আঁকলাম একটা, ধরো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে, একটা বৃত্তাকার সাবসেলে ইলেকট্রনটা ঘুরছে, এভাবে ইলেকট্রনটা ঘুরে যাচ্ছে, ঘুরছে। আচ্ছা, একটা জিনিস নিশ্চয়ই ফিজিক্স তোমরা পড়েছো, একটা জিনিস মনে করো দেখি, যেদিকে ইলেকট্রন যায় কারেন্ট তার কোন দিকে যায়? তার দিকে যায় না বিপরীত দিকে যায়? সবসময় মনে রাখবে, যেদিকে ইলেকট্রন ঘোরে বা যেদিকে ইলেকট্রন যায় কারেন্ট তার উল্টো দিকে যায়। তুমি যদি একটা তারে যদি ইলেকট্রিক প্রবাহ যদি হয়, হ্যাঁ, তারে যদি তুমি একটা ব্যাটারি যদি প্লাস মাইনাস যদি অ্যাড করো করে, তুমি যদি সেখানে তুমি যদি কি করো, তুমি যদি কারেন্ট দাও, তাহলে তুমি কি দেখো? কারেন্ট কোথা থেকে কোথা অবধি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। কিন্তু ইলেকট্রন কোথা থেকে যাচ্ছে? মাইনাস থেকে প্লাসে। যে দিকটা মাইনাস বেশি হবে সেদিক থেকে ইলেকট্রন যাবে। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার উল্টো দিকে প্রবাহিত হয়। তাহলে যদি এই দিকে যদি ইলেকট্রন প্রবাহিত হয়, এই দিকে যদি ঘুরে, তাহলে কারেন্ট কি ঘুরবে? এই দিকে ঘুরবে। ঠিক আছে, কারেন্ট তাহলে কি করবে? এই দিকে। তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে? এই দিক বরাবর হবে। আচ্ছা, এবার তড়িৎ প্রবাহ যদি এই দিকে হয়, তাহলে আমি ধরা যাক যে এই যে ইলেকট্রনটা ঘুরছে, এই ইলেকট্রনের কি আছে? একটা সব মানে দেখো, একটা যেহেতু একটা সার্কুলার পথে ঘুরছে, তাহলে কি তার যা ভর হবে, মানে যা ভরবেগ হবে বা তার যা বেগ হবে, সেগুলো কি সব কৌণিক হবে, কারণ একটা সার্কুলার অরবিটে ঘুরছে। তাহলে কি এর একটা কৌণিক বেগ আছে, একটা কৌণিক ভরবেগ আছে। এবারে কৌণিক ভরবেগ কোন দিকে কাজ করছে? কৌণিক ভরবেগ এই যেদিকে ঘুরছে না, যে পথে ঘুরছে তার ঠিক লম্বভাবে কাজ করে, ঠিক ওপর দিকে লম্বভাবে কাজ করে, যেটাকে আমি এল ভেক্টর বললাম। এল ভেক্টরটা কি? এল ভেক্টরটা হচ্ছে, আমি বললাম যে এল ভেক্টরটা হচ্ছে যে সাবসেল কি বলা যায়, অ্যাঙ্গুলার মোমেন্টাম। সাবসেল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা উপকক্ষের কি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। সেটাকে আমি কি লিখলাম? এল ভেক্টর দিয়ে লিখলাম। আচ্ছা, যেদিকে কৌণিক ভরবেগটা কাজ করে তার ঠিক উল্টো দিকে একটা জিনিস কাজ করে, সেটাকে বলা হয় চুম্বক ভ্রামক, বা বলতে পারি এদিকে ম্যাগনেটিক
মোমেন্টাম, যেটাকে মোটামুটি আমি মিউ বার দিয়ে লিখি। ঠিক আছে, মিউ বার দিয়ে লিখি। তাহলে ব্যাপারটা কি, ইলেকট্রন ঘুরছে, নর্মাল ইলেকট্রন ঘুরছে, তার যেদিকে কৌণিক ভরবেগ কাজ করবে তার ঠিক উল্টো দিকে কি করবে, ম্যাগনেটিক মোমেন্টাম কাজ করবে, ম্যাগনেটিক মোমেন্টাম কাজ করবে। এইটুকু বুঝে নাও। ক্লিয়ার? আচ্ছা, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর মান কত হয়, √(L × L + 1 h/2π, √(L × L + 1 h/2π। এই √(L × L + 1 h/2π কি, এটাকে বলা হয়, এটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কি বলা হয়, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেটাকে এল ভেক্টর দিয়ে বলা হয়, বা সাবসেল অরবিটাল মোমেন্টাম বলতে পারো, বা বলতে পারি আমি এখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে এল ভেক্টর দিয়ে লেখা হয়। এল ভেক্টরের মান কত, √(L × L + 1 h/2π, যেখানে এইচটা কি প্ল্যাঙ্কের ধ্রুবক, সবাই জানো নিশ্চয়ই, এতদিন অনেকটা করানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই অবধি লেখো, পজ করো, আমি এবারে দেখাচ্ছি আর কি কি হতে পারে। পজ করো, তুলে নাও। এবার ব্যাপারটা কি হয়েছে, তুমি এবার কি করেছো, আচ্ছা ছবিটা আমি এঁকে দিই আগে। এইদিকে বরাবর একটা 2p অরবিটাল ছিল, তো মাঝখানে আমার আছে নিউক্লিয়াসটা আছে, ইলেকট্রনটা ঘুরছিল সুন্দরভাবে, এবারে আমি এভাবে কাজ করছিল, এই দিক বরাবর কাজ করছিল আমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দিক বরাবর কাজ করছিল আমার ম্যাগনেটিক মোমেন্টাম। আমি ওস্তাদ মেরে কি করলাম, বা জিমান কি করলো, জিমান বলছে চলো আমি বাইর থেকে একটুখানি কাঠি করি। কাঠি করা মানে আমি কি করি, একটুখানি বাইর থেকে আমি একটু ম্যাগনেটিক ফিল্ড পাঠিয়ে দিই। কি পাঠাবো, ম্যাগনেটিক ফিল্ড, মানে আমি বাইর থেকে বি ভেক্টর বা এইচ ভেক্টর একটা পাঠিয়ে দিয়েছি। এটা কি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র পাঠিয়ে দিয়েছি। দেখো এই যে মোশনটা হচ্ছিল, এর কিন্তু একটা নিজস্ব কিন্তু একটা চুম্বক ভ্রামক ছিল, একটা ম্যাগনেটিক মোমেন্ট ছিল, সেটা কি এই দিকে, সেটা এইদিকে কাজ করছিল। আমি তার বিপরীত দিকে কি করলাম, আমি কাঠি করে দিলাম একটা ম্যাগনেটিক মোমেন্টাম, ম্যাগনেটিক একটা ফিল্ড দিয়ে দিলাম, এর বিপরীত দিকে একটা চুম্বক ক্ষেত্র দিয়ে দিলাম। তাহলে চুম্বকের কি এই যে একটা এই একটা ফিল্ড আর এই যে তোমার যে একটা ম্যাগনেটিক মোমেন্টাম, এদের মধ্যে কি হবে, একটা ইন্টারাকশন হবে। তখন কি আর এই জিনিসটা এরকম থাকবে, তখন কি হবে, সে এবারে চাইবে যে ঠিক আছে তাহলে আমি ওর দিকে চলে যাই, কারণ ও কি চাইবে, বাইরে থেকে যেটা আসছে সে কি চাইবে, চল তুই আমার দিকে চল, তুই এদিকে কেন, এদিকে তোর মুখ কেন, তুই আমার দিকে চল। তখন কি করবে, এই যে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা আর এই ম্যাগনেটিক মোমেন্টামের একটা ইন্টারাকশন হবে। ইন্টারাকশনের ফলে না এই যে অক্ষটা এইভাবে কিন্তু থাকবে না, এ কি করবে, এ কিন্তু ঘুরতে আরম্ভ করবে। হ্যাঁ, এ কিন্তু ঘুরতে মানে কি, এই দুজনের মধ্যে একটা কাজকর্মের ফলে একটা টর্ক কাজ করবে, TORQUE, এইটার বানানো হয় তো টর্ক, বা যেটাকে বলা হয় দ্বন্দ্ব। দ্বন্দ্ব ব্যাপারটা কি, দ্বন্দ্ব লিখে দিচ্ছে, দ্বন্দ্ব ব্যাপারটা কি, আমার কথার সাথে তোমার কথা যদি ম্যাচ না হয়, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করলো। এ বলছে আরে আমি তোকে এদিকে নিয়ে যেতে চাইছি, তুই এদিকে কেন, চল ওদিকে চল। তাহলে এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে, একটা টর্ক লেগেছে। সেই টর্কের ফলে এ কিন্তু এরম আর থাকবে না, এ কি হবে, এ এবার নিজেকে চেঞ্জ করতে আরম্ভ করবে। কিভাবে চেঞ্জ করবে, এ যে এরম ছিল, এ একবার এরম হবে, তার মানে বলতে পারি যে তখন এলটা এদিকে হলো, আর এদিকে নিউক্লিয়াস ছিল, মিউটা এদিকে হলো, মানে এ সোজা করার চেষ্টা করছে। আবার এদিকে হয়ে যেতে পারে, মানে সে একবার এদিক দিয়ে ঘুরতে পারে, একবার এদিক দিয়ে ঘুরতে পারে। তাহলে এটা কেমন দেখতে হবে, দেখো দেখি ছবিটা ভালো করে, একবার যদি এদিকে এরম যদি হয়ে যায়, মাঝখানে ছিল নিউক্লিয়াস, তাহলে এই বরাবর এই ব্যাপারটা ক্লিয়ার। ও ছিল সোজা, ওকে আমি মানে ওস্তাদি মেরে আমি কি করেছি, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছি। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ড কি করছে, ইন্টারাকশন করে ও একবার কি করছে, একবার এই দিকে চলে যাচ্ছে, একবার এই দিকে চলে যাচ্ছে, এইভাবে ঘুরছে। তাহলে এইভাবে ঘোরার ফলে কি হচ্ছে জানো তো, এইভাবে ঘোরার ফলে এদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে উপবৃত্তটা এইভাবে ছিল, সেই মানে যে তোমার সাবসেলটা এইভাবে ছিল, সেই সাবসেলটা একবার এইদিকে এইভাবে চলে আসছে, মানে এটাকে তুমি একই ছবিতে দিয়ে আঁকি, তাহলে আমি করবো যে এইখানে চলে আসছে একবার, একবার এইদিকে চলে আসছে,
তাহলে বোঝা গেল তো যে কেন উপবৃত্তগুলো মানে কেন এই বিভিন্ন রকমভাবে এগুলো ঘুরতে আরম্ভ করেছে। তার কারণটা হচ্ছে এটা। এই কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, এবার যে কনসেপ্টটা হচ্ছে সেটা কি, যে স্যার আপনি তাহলে মানগুলো কিরকম বের করলেন, যে আপনি পির যে তিনটে মান বের করলেন -1, 0, +1, সেই মানগুলো কি করে এলো? তাহলে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলা যায়। ঠিক আছে, তাহলে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। একটা নর্মাল ব্যাপার দেখো, দেখো আগে যেটা যেটা এইভাবে যেটা ঘুরছিল, নর্মাল যেটা ঘুরছিল, তার একটা এনার্জি ছিল, সেই এনার্জিটাকে আমি ধরলাম ই, তার এখানে একটা এনার্জি ছিল। এটা কি, এটা আমি বললাম যে উইদাউট ম্যাগনেটিক ফিল্ড, আমি এমএফ সংক্ষেপে লিখলাম, আর পুরো কে লিখবে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এবার আমি কি করলাম, আমি ওস্তাদি মেরে কি করলাম, আমি এখানে এনার্জি দিয়ে দিলাম। তাহলে ও একবার এইভাবে ঘুরলো, একবার এইভাবে ঘুরলো, একবার এইভাবে ঘুরলো, অর্থাৎ ও কি করছে, ও এরকম কিছুটা শক্তি স্তরে ও ভেঙে যাচ্ছে। যেটা এর দিকে আছে তার একটু বেশি শক্তি, যেটা এর বিপরীত দিকে আছে তার একটু কম শক্তি, আর যেটা নর্মাল ঘুরছিল তার নর্মাল শক্তি। তাই দেখো একটা শক্তি স্তর তিনটে শক্তি স্তরে ভেঙে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো ট্রানজিশন তাহলে আবার এই তিনটে থেকে হবে। এই জন্য এক্সট্রা লাইন আসছিল। ঠিক আছে, আচ্ছা এবার যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলা হবে সেটা হচ্ছে এই জিনিসগুলোর মান কি করে এলো, মানে যে তুমি যেই বলছো যে এই জিনিসগুলো যে মান আসছে সেই মানগুলো কি করে এসছে। আচ্ছা দেখো, এই যে যখন ও নর্মাল এইভাবে ঘুরছিল তখন ওর ভ্রামক কত ছিল, মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টর। এখন ধরো আমি বললাম যে ও আইডিয়াল পজিশন থেকে, ধরো আমি বললাম যে ও থিটা কোণে বেঁকে গেছে, ও থিটা কোণে বেঁকে গেছে। তাহলে এখন এই এলটা কি আর এল থাকবে না, এই এলটার মান হবে তখন এল কস থিটা, কারণ আগে ছিল এইখানে, মানে এই ছিল নর্মাল, এখনও ঘুরে গেছে থিটা কোণে, তাহলে এখন ওর কত মান হচ্ছে, এখন মান হচ্ছে এল কস থিটা। মানে ছবিটা আমি একটু ভালো করে আঁকি, তাহলে দেখলে বুঝতে পারবে যে ধরো ও ছিল এইভাবে, আচ্ছা কীভাবে দেখানো যায় এটাকে, আচ্ছা ধরো আমি বললাম যে ও এখন ধরো ও আগে ছিল এইখানে, ঠিক আছে, তখন তার একটা ভ্রামক কাজ করছিল যেটাকে আমি এল ভেক্টর বললাম। এখনও কেমন হয়ে গেছে, এখন ও টর্ক ফর্ক করে ও এখন হয়ে গেছে এই রকম। ঠিক আছে, তাহলে তখন এখন এর ভেক্টরটা কোন দিকে আছে, এই দিকে আছে, মানে এর পথের সঙ্গে লম্বভাবে থাকবে, তাহলে এই দিকে আছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা আছে এই দিকে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি যদি মোটামুটি যদি এটাকে আমি এইভাবে যদি করে দিই, একটা অ্যাক্সিস যদি করে দিই এটাকে এইভাবে, তাহলে ধরো আমি এটাকে আমি জেড অ্যাক্সিস ধরলাম, এটাকে ধরলাম আমি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে আগে ও এরকম ছিল, এখন কি হলো, ও এই থিটা কোণে বেঁকে গেছে। তাহলে এটা এই এল ভেক্টরের মান কত হবে, এল কস থিটা, এল ভেক্টর কস থিটা। এবার দেখো এ সর্বোচ্চ কত কোণে ঘুরতে পারে, এ এই ছিল, মানে এই রেখাটাকে যদি আমি বলি যে এই ছিল, ও এবারে ঘুরছে 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 ঘুরছে, ম্যাক্সিমাম কত কোণে ঘুরতে পারে, থিটা 180 ডিগ্রি। মানে কি ব্যাপারটা, এই জিনিসটা দিয়ে টোটাল উল্টে যায়, ও এই ছিল তো, এই পজিশন থেকে ও যখন এইখানে চলে আসবে তখন কি হবে, এই জিনিসটা এই ছবিটা পুরো উল্টে যাবে। তার মানে ও থিটার ম্যাক্সিমাম কোণ কত হতে পারে, 180 ডিগ্রি, তাই তো। মানে ধরো আবার থিটার ধরো এই দিকে ধরো এলো, তাহলে থিটার ম্যাক্সিমাম মান কত হতে পারে, 180 ডিগ্রি। হ্যাঁ, মানে আমি যদি এটাকে যদি একটু বাড়িয়ে দিই কেস, তাহলে এই কোণটা টোটাল এই এতটা ঘুরতে পারে, 180 ডিগ্রি হতে পারে। এতটা ঘোরা মানেই জিনিসটা টোটাল ছবিটাই কিন্তু উল্টে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যদি 180 ডিগ্রি যদি হয় তাহলে কত রকম এল ভেক্টর পাবো, আমি কত রকম ওরিয়েন্টেশন সম্ভব দেখি। যখন ধরো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, ও 0 থেকে থিটা বলছি 0 থেকে 180 ডিগ্রি অবধি ঘুরতে পারে এইটা, তাহলে থিটা যখন 0 ডিগ্রি তখন কত হবে, তখন এল ভেক্টর মান কত হবে, এল কস থিটা, তাই তো, এল ভেক্টর মান হবে এল কস থিটা। আচ্ছা এল এর মান কত, রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1, হ্যাঁ, h/2 পাই, তাই তো। আচ্ছা আমি এটা কার ক্ষেত্রে করছি, টুপির ক্ষেত্রে করছি, তাহলে পি সমান কত হচ্ছে এখানে, এল এর মান কত হচ্ছে এখানে 1, টুপি মানে এল ইকুয়াল টু 1, তাহলে কত হবে 2 + 1 মানে √2, √2
এইচ বাই টু পাই, তাই তো, রুট টু এইচ বাই টু পাই। তাহলে এটা কত হচ্ছে, আমি বলতে পারি রুট টু এইচ বাই টু পাই। সেটা এখন 0 ডিগ্রি, মানে যখন আইডিয়াল পজিশনে ছিল তখন কত, কস 0। কস 0 ডিগ্রির মান কত, 1। তাহলে কি, রুট টু এইচ বাই টু পাই। ক্লিয়ার? তাহলে যখন এটা যখন এরকম ছিল তখন থিটার মানটা, এই এল মানটা কত ছিল হচ্ছে রুট টু এইচ বাই টু পাই। এবার আমি বললাম থিটার ম্যাক্সিমাম মান কত হতে পারে, 180 ডিগ্রি। তাহলে আমি যদি করি এখন থিটা সমান 180 ডিগ্রি, তাহলে কত হবে, একই রকম, জাস্ট নর্মাল করে দিই। কত এসেছিল, রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 এইচ বাই টু পাই কস থিটা, মানে কি রুট টু এইচ বাই টু পাই কস 180 ডিগ্রি। তার মানে কত হচ্ছে মাইনাস, কারণ কস 180 ডিগ্রি মান কত, -1, তাহলে এটা কত হচ্ছে -2 রুট টু এইচ বাই টু পাই, মাইনাস রুট টু এইচ বাই টু পাই। অর্থাৎ এই এল ভেক্টরের মানটা কত হতে হবে, মাইনাস ম্যাক্সিমাম মান, মানে তোমার রুট টু এইচ বাই টু পাই থেকে মাইনাস রুট টু এইচ বাই টু পাই এর মধ্যে কিন্তু এই এল ভেক্টরের মানটা থাকতে হবে। এই অবধি তুলে নাও, এই অবধি মোটামুটি তুলে নাও, তারপরে আমি পরেরটা করাচ্ছি। এই অবধি তুলে নাও ভালো করে। ক্লিয়ার? আচ্ছা, পেজ উল্টেছি। আচ্ছা, এবারে আমি একটা জিনিস বলে দিচ্ছি, এই যে এইচ বাই টু পাইটা করছি না বারবার, এই এইচ বাই টু পাইটাকে তোমরা এইচ ক্রস ধরে নাও, ঠিক আছে? এইচ ক্রসটাকে বলা হয় এইচ বাই টু পাই। আচ্ছা, তাহলে দেখো আগের খাতাটা একটুখানি মানে একটু নোটটা চেক করো, দেখো তাহলে আমি এল এর কী কী ভ্যালু পেলাম। যখন থিটা যখন 0 ডিগ্রি তখন আমি পেলাম কত, দুটো মান পেলাম টুপির ক্ষেত্রে। কী কী পেলাম, যে একটা পেলাম কি রুট টু এইচ বাই টু পাই, মানে কি রুট টু এমনি সর রুট টু এইচ বার, আর ইয়ে আর একটা কত, থিটা অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তাহলে কত হবে সেটা, মাইনাস রুট টু এইচ বাই টু পাই, মানে মাইনাস রুট টু এইচ ক্রস। আচ্ছা, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 1.414 এইচ ক্রস, আর এটা কত হবে, মাইনাস 1.414 এইচ ক্রস। তার মানে আমি বলতে পারি যে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর যেটা আমার কত ছিল, আমি ধরো আমি এভাবে একটা আঁকলাম, যে মানে এইভাবে তোমার অরবিটালগুলো তোমার এইভাবে বিন্যস্ত ছিল, তাই তো, এই যে এই, তাহলে ও কি, ও এখান থেকে অর্থাৎ যখন 180 ডিগ্রি হয়ে যাবে বা যখন তোমার 0 ডিগ্রি হয়ে যাবে, তাহলে কতগুলো মান দিচ্ছিল, ও দিচ্ছিল মাইনাস, আমি বলতে পারি যে রুট টু এইচ বার থেকে মাইনাস রুট টু এইচ বার, অর্থাৎ আমি এটাকে বলতে পারি 1.414 এইচ বার থেকে মাইনাস 1.414 এইচ বার। ক্লিয়ার? তার মানে আমার এইগুলোর মধ্যে এত অনেক ওরিয়েন্টেশন সম্ভব, অর্থাৎ এখানে একবার অ্যাঙ্গুলার মোমেন্টাম এইভাবে হতে পারে, এইখানে থাকতে পারে, এখানে সবাই অরবিটালগুলো এভাবে ঘুরবে, এই 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 এভাবে থাকতে পারে, 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 মানে মোটামুটি একটা এরকম, আমি বলতে পারি একটা এরকম। তাহলে সাপোজ ধরো এতগুলো ওরিয়েন্টেশন হতে পারে, তাহলে মানে এর মধ্যে অসংখ্য ওরিয়েন্টেশন, কারণ 0 থেকে যদি শুরু করি, 0 থেকে 1 2 3 4 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি করে করে 180 ডিগ্রি, তাহলে এতগুলো যে ডিগ্রি আছে, তাহলে এতগুলো ডিগ্রির জন্য এতগুলো মান থাকা সম্ভব। তাহলে এতগুলো যদি মান যদি থাকে 0 থেকে 180 ডিগ্রি অবধি অসংখ্য মান তুমি ধরতে পারো, তাহলে কী হবে, তাহলে আমি বলতে পারি যে এতগুলো যদি মান থাকে তাহলে কি আমার উপকক্ষটা এতগুলো 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 এনার্জি থাকবে, এতগুলো এনার্জি থাকবে। তাহলে সে যখন কোনো একটা জায়গা থেকে যখন কোনো একটা জায়গায় ট্রানজিশন করবে, তাহলে অনেক 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 ট্রানজিশন হবে। তাহলে এত যদি ট্রানজিশন হয় তাহলে কি, যখন স্পেকট্রা পাবো তখন সেটা কি হবে, একটা কন্টিনিউয়াস স্পেকট্রা পাবো। যদি অসংখ্য ট্রানজিশন, যদি খুব কাছাকাছি ট্রানজিশন হয়, তাহলে কি কন্টিনিউয়াস স্পেকট্রা পাবো, মানে অনেক লাইন আছে, অনেক 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 লাইন, তাহলে কি একটা কন্টিনিউয়াস স্পেকট্রা বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে কিছু স্পেসিফিক পাচ্ছি, কিছু স্পেসিফিক লাইন পাচ্ছি। আচ্ছা, এই স্পেসিফিক লাইনটা কেন,
এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স থেকে এটার ব্যাখ্যা করা গেছে যে এখানে এতগুলো ওরিয়েন্টেশন কিন্তু সম্ভব না, কিছু কিছু ওরিয়েন্টেশন সম্ভব। কোন ওরিয়েন্টেশনগুলো সম্ভব? যেগুলো ইন্টিজার্স নাম্বার দেয়, ইন্টিজার্স নাম্বার দেয়, যেগুলো ইন্টিজার্স নাম্বার দেয়। আচ্ছা দেখো এখানে 1.414 হচ্ছে হাইয়েস্ট, -1.414 হচ্ছে তোমার লোয়েস্ট, তাই তো? 1.414 হচ্ছে তোমার হাইয়েস্ট, -1.414টা তোমার হচ্ছে লোয়েস্ট। তাহলে এর মধ্যে পূর্ণ সংখ্যা কি পাচ্ছ? 1 পাচ্ছ, 0 পাচ্ছ, আর কি মানে -1 পাচ্ছ একটা, 0 পাচ্ছ একটা, আর 1 পাচ্ছ একটা। তাহলে কি 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 ওরিয়েন্টেশন সম্ভব? এখানে বলতে পারি যে -1 মানে -1 আমি বলতে পারি H ক্রস, 0 +1 H ক্রস, মানে আমি এটাকে বলতে পারি যে -1 নাম্বারগুলো কি পাচ্ছি? -1 0 +1। তাহলে মোটামুটি আমি তাহলে কি এতগুলো শক্তি স্তর পাবো না, আমি 3টে শক্তি স্তর পাবো। সেখান থেকে যদি আমি ধরি 1s যদি ট্রানজিশন হয় তাহলে কতগুলো ট্রানজিশন হবে? 1টা 2টো 3টে, এই জন্য আমি কথা পাবো 3টে লাইন পাবো। তাহলে এগুলো কি? এগুলোই হচ্ছে আমার ml এর ভ্যালু। একটা হচ্ছে আমি বলতে পারি px, একটা হচ্ছে বলতে পারি py, একটা বলতে পারি pz। ব্যাপারটা ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক একইভাবে কী হবে? একইভাবে তুমি যদি আমি বলি যে ডি অ্যাক্সিস, আমি বললাম যে ধরো ডি উপকক্ষ, এটা এটা তুলে নাও, এটা ভালো করে তুলে নাও। ব্যাপারটা বোঝা গেছে তো? একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো, ওটা বোঝা গেছে নাকি? ঠিক আছে। আচ্ছা যদি ডি উপকক্ষ যদি হয় তাহলে কীরকম হবে? পজ করেছো, তুলে নিয়েছো, বাস। যদি ডি উপকক্ষ হয় তাহলে কেমন হবে? আমি জাস্ট নর্মাল দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে। যে ধরো উপকক্ষটা এরকম ছিল আগে, তাহলে সে এবার এরকম একই রকম ওরিয়েন্টেশন করবে। কোথা থেকে? 0 থেকে 180 ডিগ্রি। আচ্ছা কিন্তু ডির ক্ষেত্রে এল কত? এল হচ্ছে 2, তাহলে এর যে মোমেন্টাম সেটা কত হবে? √L ইন্টু L + 1 ইন্টু H ক্রস, মানে যেটা H/2 পাই। তাহলে 2 বসিয়ে দাও, 2 আর এটা থাকে √6 H/, √6 মানে কত হচ্ছে? 2.449 টাইপের H/। তাহলে কি উপর থেকে নিচে অবধি কী হবে? তাহলে আমি বলতে পারি কি, যেটা আমার ধরো আমার থিটা = যখন 0 ডিগ্রি, তখন কি বলতে পারি? এল ভেক্টরটা কত হবে? √L ইন্টু L + 1 H/, cos 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি মানে 1, তাহলে কত হচ্ছে এইটা? 2.449 H/। আর যখন থিটা সমান যখন 180 ডিগ্রি তখন কত? এখানে কত বসবে? L/, সমান এটা কি? এই যে √6 H ক্রস cos 180 ডিগ্রি, সেটা কি? -1, তাহলে কত হবে? মাইনাস বসে গেলে -2.449 H/। তাহলে কী কী মান হতে পারে? এখানে তোমার যদি হয় প্রথম মান হবে কত? 2.449 H/, আর লাস্ট কত হচ্ছে? -2.449 H/। তাহলে আবার কোয়ান্টাম মেকানিক্স থেকে কি জানি? কোয়ান্টাম মেকানিক্স থেকে জানি যে এই যে ফ্র্যাকশন চলবে না, কি চলবে? অনলি পূর্ণ সংখ্যা। তাহলে এই যে দুটো যে ভ্যালু দিয়েছি, এই দুটো ভ্যালুর মধ্যে কী কী পূর্ণ সংখ্যা আসতে পারে? একটা কত? -2, -1, 0, +1, +2। এই জন্য কি 5টা ভ্যালু এলো। এই জন্য ডি যে উপকক্ষটা ছিল সেটা কি 5টা ভাগে ভাগ হবে। 1, 2, 3, 4, 5, 5টা ভাগে ভাগ হলো। এটা কি? ডি xy, ডি yz, ডি xz, ডি x² - y², ডি z²। ক্লিয়ার? তাহলে বোঝা গেল ডি উপকক্ষের মধ্যে তাহলে 5টা অরবিটাল বা কক্ষ কিভাবে এলো।
বইতে কোনো টিচার নর্মাল বলে দেবে, কোনো অসুবিধা নেই। ডি মানে আচ্ছা 12+1, এল এর মান যদি 2 হয় তাহলে 5টা হবে। আরে এলো কোথা থেকে? এলো হচ্ছে এইরকম অরিজিন থেকে। তাহলে একটু ফিজিক্সটা পড়াশোনা করতে হবে। দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা এই মানে কিছু ফিল নিয়ে পড়াশোনা করো না, যেখানে সব থেকে বড় সমস্যা হয়। কেমিস্ট্রি জিনিসটাকে ভালোবাসতে গেলে তোমাকে তো এই ব্যাপারটাকে ফিল করতে হবে না। ধরো তুমি কাউকে একটা ধরো তুমি ভালোবাসো, লেটস নট নেসেসারি ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, নট নেসেসারি সেরকম। তুমি ধরো কাউকে একটা কোনো একটা পার্সনকে ভালোবাসো, কোনো একটা সায়েন্টিস্টকে ভালোবাসো। তাহলে সায়েন্টিস্টকে আইনস্টাইন, ও আইনস্টাইন বিশাল বড় সায়েন্টিস্ট, ঠিক আছে, আইনস্টাইন ভালো 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 ভালো। কিন্তু ওই ভালো ভালো থেকে ফিল আসবে? আইনস্টাইন কি করেছিল, আইনস্টাইনের কাজ কি ছিল, কি জন্য নোবেল পেয়েছে, কেন নোবেল পেয়েছে, আরে লোকটা কেমন ছিল, সেই সব কিছু জানলে তো সেই আইনস্টাইনের প্রতি একটা ফিল আসবে, তখন আমরা ভালো মন্দ বিচার করতে পারবো। ব্যাপারটা ঠিক সেরকমই, আমরা এত উপর উপর থেকে পড়ি, সে উপর উপর থেকে না পড়ে কি হবে, আমাদেরকে একটুখানি ইন ডিটেলসে পড়তে হবে। ইন ডিটেলসে পড়লে আমরা জানতে পারবো যে ব্যাপারটা কি হচ্ছে কি না হচ্ছে। তাহলে এই ছিল তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সম্পর্কে যা যা বলার, একটা অরবিটাল মানে একটা সাবসেলের মধ্যে অরবিটাল থাকে, একটা সাবসেলের নাম্বার এল এর জন্য কতগুলো অরবিটাল থাকে, পির এস এর জন্য কতগুলো অরবিটাল থাকে, মানে এল এর মান যদি 0 হয় তাহলে এস হয়, এস এর জন্য একটা অরবিটাল থাকে, পির এল এর পি যদি হয় তাহলে এল এর মান হচ্ছে 1 হয়, মানে 3টে অরবিটাল থাকে, -1 0 +1 কি করে এসছে এইভাবে দেখিয়ে দিলাম কি করে এসছে। এল এর মান যদি 2 হয় তাহলে কি ডি হয়, তাহলে ডির জন্য কতগুলো অরবিটাল থাকে, এটা কি ডি, ডির জন্য কতগুলো অরবিটাল পাচ্ছি, 5টা অরবিটাল পাচ্ছি, কি করে আসছে দেখলাম। পূর্ণ সংখ্যাগুলোকে নিতে হয়, সমস্ত রকম ওরিয়েন্টেশন সম্ভব নয়, তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে নিতে হয়, তাহলে সেভাবে পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এই মোটামুটি হলো। আচ্ছা, আর একটা জিনিস সেটা ছেড়ে গেছি, সেটা একটু বলে দিই, একটু টুক করে বলে দিই জীবন ইফেক্টের কনটেক্সটে। সেটাকে বলা হচ্ছে যে লামার প্রিসিশন। ঠিক আছে, লামার প্রিসিশন বা মানে ব্যাপারটা কি, লামার প্রিসিশন কিছুই না, ব্যাপারটা হচ্ছে এই যে টর্কটা যে তুমি দিয়েছো না, এই যে ছিল তোমার, যে ধরো এই একটা অরবিটাল ছিল, তার একটা চুম্বক ভ্রামক ছিল এইদিকে, তার একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল, তুমি একটা বাইরে থেকে কী করেছো, টর্ক দিয়েছো, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছো, দিলে কী হবে, এ তো ঘুরতে থাকবে। এবার এই যে ঘুরে এই যে জিনিসটা, এটা কি এটা তুমি ঘুরতে থাকবে সবসময়, মানে এটা কি এইভাবে আসছে একবার, এইভাবে আসছে একবার, এইভাবে আসছে একবার, মানে এ একটা অ্যাজ ইফ এরকম একটা সার্কুলারভাবে ঘুরতে থাকবে এই জিনিসের টর্কটা, মানে টর্ক বলছি এই যে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, মানে এইখানে একবার আসবে, তাহলে কি অরবিটালটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, ও একবার এখানে এলো, তাহলে কি অরবিটালটা এইভাবে চেঞ্জ হবে। তাহলে এইভাবে ও কি করবে না, এই যে এল ভেক্টরটা এর একটা এরকম সার্কুলার একটা মোশন হবে, লাট্টুর মতো আর কি। লাট্টু যখন ঘোরাও কি হয়, লাট্টু যে ধরো লাট্টুর যে পেরেকটা যে মাঝখানে থাকে, সেটা কি হয় লাস্টে যখন লাট্টু যখন স্পিড কমে যায়, সেটা কি এরম 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 করে স্পাইরাল মোশনে ঘোরে না, ঠিক সেরকম এই যখন তুমি বাইরে থেকে তুমি যখন টর্ক দিয়েছো, তখন কি সে এরম 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 করে ঘুরবে, এরম এরম করে ঘুরবে, মানে এই যে এলটা এরম। তাহলে এলটা যদি এরম এরম করে ঘুরে, মানে এলের পজিশন চেঞ্জ হচ্ছে, এখানে একবার আসছে, এইখানে একবার আসছে, এইখানে একবার আসছে, এখানে একবার আসছে, তাহলে কি অরবিটালগুলোর পজিশনও চেঞ্জ হবে। এই যে তোমার বাহ্যিক বলের দ্বারা বা বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা তোমার যে অরবিটালের যে এই যে মোশনটা লক্ষ্য করা যাচ্ছে, বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে মোশনটা লক্ষ্য করা যাচ্ছে, এটাকে বলা হয় কি লার্মার, এই যে প্রিসিশনাল মোশনটা যেটা হচ্ছে, এটাকে বলা হয় কি লার্মার্স প্রিসিশন, লার্মার্স প্রিসিশন, বা লার্মারের প্রিসিশন মোশন বা বলা হয়। এটা টুকটাক কোশ্চেন হয়তো আসে টুকটাকভাবে এইভাবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সম্পর্কে একটা ফুল ধারণা, একটা ফুল লেকচার। নেক্সট ক্লাসে আমি চলে যাব কি, নেক্সট ক্লাসে আমি কমপ্লিট চলে যাব স্পিন কোয়ান্টাম নাম্বার, আর কি আর হচ্ছে তোমার যেগুলোকে বলা হয় একদম কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, একটা পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল, মানে এখানে আমি কিছু কোয়ান্টাম মেকানিক্স ঢুকিয়েছি, ঠিক আছে, কিন্তু নেক্সট ক্লাসে চলে যাবো আমি কি কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ অফ অ্যান অ্যাটম। তো সেখান থেকে আমি বলবো যে কীভাবে এখন যে মডার্ন কনসেপ্ট যেটা আছে, সেই মডার্ন কনসেপ্টটা কীভাবে অ্যাটমটাকে কীভাবে দেখা হয়, যে ইলেকট্রনটা কিন্তু একটা পার্টিকেল না, ইলেকট্রনটা একটা ওয়েভ। তাই যেহেতু ওখানে ওয়েভ এসছে, যেহেতু আগে পার্টিকেল ছিল, তাহলে ওখানে কি নিউটনিয়ান মেকানিক্স কাজ করতো বা ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করতো। যেহেতু ইলেকট্রনটাকে এখন আমি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বা ডি ব্রগলি থিওরি অনুযায়ী, হাইপোথিসিস অনুযায়ী, যেহেতু আমি জানি যে ইলেকট্রনটা একটা বেশিরভাগ ওয়েভের মতো একটা আচরণ করে, তাহলে ওয়েভের মতো যদি আচরণ করে, তাহলে ওই ইলেকট্রনটার বেসিক্যালি যে ওয়েভটা আছে, সেই ওয়েভটার পজিশন বা ওয়েভটা কোনখানে আছে, কীভাবে আছে, সেটা বোঝার জন্য একটা ওয়েভ মেকানিক্স দরকার হবে আমার। যে ওয়েভ মেকানিক্সটা বিজ্ঞানী শ্রডিঞ্জার ডিরাইভ করেছিলেন, যেটা বলা হয় শ্রডিঞ্জার্স ইকুয়েশন। এইসব নিয়ে মোটামুটি আমি
ওর কনসেপ্টে বেসিক্যালি আমি বলে দেবো যে কি করে এলো, ওখান থেকে অরবিটালের শেপ, অরবিটালের সাইজ, এসপিডিএফ যেগুলো করালাম তার শেপ সাইজ কীভাবে এসছে, হ্যাঁ সেগুলো বেসিক্যালি মানে ওয়েব মেকানিক্সের উপরে, ওয়েব মেকানিক্সের ধারণা কীভাবে করা যায় সেগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের এই অবধি, থ্যাংক ইউ।